বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা, যেখানে উঠে এসেছে বাংলাদেশের ভারতকে টপকিয়ে যাওয়ার বিষয়টি। সেখানে বাংলাদেশকে উইপোকা হিসেবে সম্বোধন করা হয়েছে, আর ভারতকে দেখানো হয়েছে হস্তি হিসেবে। প্রতিবেদনে বিশেষজ্ঞ মতামত হিসেবে বলা হয়েছে, বাংলাদেশের এই অগ্রগতি ক্ষণস্থায়ী। মঙ্গলবার প্রকাশিত সমর বিশ্বাসের প্রতিবেদনটি আপনার জন্য হুবহু তুলে ধরা হলো। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ভবিষ্যৎবাণী, চলতি আর্থিক বছরে পার ক্যাপিটা জিডিপি বা মাথাপিছু উৎপাদনে ভারতকে ছাপিয়ে যাবে বাংলাদেশ। সেই বাংলাদেশ যাকে 1971 সালে পাক শাসনমুক্ত করে স্বাধীনতায় সহায়তা করেছিল ভারত। সেই বাংলাদেশ যার আয়তন পশ্চিমবঙ্গের 1.5 গুণের মতো, রাজস্থানের অর্ধেকেরও কম। যেই দেশ শিল্প বলতে পোশাক, পুঁজি বলতে কম দামি শ্রমিকই বোঝে। এমন উইপোকাই কিনা টপকে যাবে ভারত নামক হস্তিকে। 56 ইঞ্চির ছাতিকে হারিয়ে দিতে চলেছেন বঙ্গবন্ধু কন্যা। চাণক্যের পরাজয় হতে চলেছে লেডি অফ ঢাকার কাছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, তেমন সম্ভাবনা জেগে উঠতেই মোদী সরকারের দিকে ধেয়ে আসছে বিরোধীদের ব্যঙ্গ বিদ্রুপ। রাহুল গান্ধী যেমন বলেছেন, গত 6 বছরে মোদী সরকার থেকে এটাই বড় পাওনা যে মাথাপিছু জিডিপিতে বাংলাদেশও ভারতকে ছাপিয়ে যাচ্ছে। আসামে এনআরসি প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশিদের উইপোকার সঙ্গে তুলনা করে বলেছিলেন, উইপোকার মতো বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করেছে এবং দেশের অর্থনীতির ক্ষতি করছে, জানিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছিল ঢাকা। আইএমএফের পূর্বাভাসের পর শাহের সেই উইপোকা তত্ত্ব নতুন করে সামনে এসেছে। অনেকে বলছেন সেই উইপোকাই এবার হাতিকে টপকে যাচ্ছে। প্রতিবেদনের দ্বিতীয়াংশে বলা হয়, অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই অনেকটা নীতিকথা সেই কচ্ছপ আর খরগোশের গল্পের মতো, স্লো বাট স্টেডি। ধীরগতি হলেও জিডিপি বৃদ্ধিতে ভারতের চেয়ে অনেক বেশি স্থিতাবস্থা রয়েছে বাংলাদেশে। 2016 সাল থেকে শেখ হাসিনা সরকার জিডিপি বৃদ্ধির হার টানা 7% উপরে ধরে রেখেছে। আইএমএফের পূর্বাভাস, চলতি অর্থবর্ষে ভারতের মাথাপিছু জিডিপি ঋণাত্মক বৃদ্ধি হবে বা সংকোচন হবে প্রায় 10%। মাথাপিছু উৎপাদন কমে যাবে প্রায় $1,877 মার্কিন। কিন্তু কোভিড সংক্রমণের মধ্যেও বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি 4% বাড়বে, তারা পৌঁছে যাবে $1,888। ভারতের চেয়ে $11 বেশি। অথচ মাত্র 5 বছর আগেও ভারতীয়দের মাথাপিছু আয় ছিল বাংলাদেশিদের চেয়ে 25% বেশি। বাংলাদেশের এই অগ্রগতি অবশ্যই প্রশংসনীয়, কিন্তু ভারতকে টপকে যাওয়ার পূর্বাভাসকে এখনই খুব গুরুত্ব দিতে নারাজ অর্থনীতিবিদদের একাংশ। তাদের মতে আপাতত দৃষ্টিতে পরিসংখ্যানের দিক থেকে এই দাবি সত্য হলেও তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। অর্থনীতিবিদ দীপঙ্কর দাশগুপ্তের কথায়, দুদেশের মধ্যে কোনো তুলনাই হয় না। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, দ্রব্যমূল্যের মান, মূল্যসূচক, অর্থনীতির আয়তন, এসব অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে পার ক্যাপিটা জিডিপি। মাথাপিছু উৎপাদন বেশি হলেও জীবনধারণের সামগ্রিক ব্যয়, ডলারের সাপেক্ষে মুদ্রার দাম ইত্যাদির সঙ্গে তুলনা করে তবেই প্রকৃত উন্নয়নের বিষয় বলা যায়। আবার পারচেজিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতার সঞ্চয়ের হার, এইসব মাপকাঠিও আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে বিচার্য। মূলত খুশির বাতাবরণ বাংলাদেশের শিল্প মহলে। শেখ হাসিনার দেশের অর্থনীতির ভিত ক্রমশ মজবুত হওয়ার পেছনে বাংলাদেশের অর্থনীতিবিদদের বড় অংশ অনেকগুলি যুক্তি দেখাচ্ছেন। প্রথমত, দেশে অফুরন্ত শ্রমিকের ভাণ্ডার, যাদের গড় মজুরি ভারতের চেয়ে অনেক কম। আমেরিকা যে কারণে ভারত থেকে কর্মী নিয়োগ করে, সে একই কারণে শিল্পপতিদের বিনিয়োগের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকার এক অর্থনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠানের কর্ণধার জানান, কম মজুরিতে কাজের ক্ষেত্রে বাংলাদেশকে কখনো কেউ হারাতে পারবে না। সস্তায় শ্রমিক রপ্তানিতে সারা বিশ্বে প্রথম আমরাই। যে কাজই হোক, বাংলাদেশিরা সেটা ভারতীয় শ্রমিকদের চেয়ে কম মজুরিতে করে দেবে দক্ষতার সাথে। অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় আবার ভারত বাংলাদেশের এই তুলনাতে জিতে রাজি নন। তার কথায় নোবেলজয়ী আমেরিকান অর্থনীতিবিদ সাইমন কুজনেস জিপিকে অর্থনীতি বৃদ্ধির পরিমাপের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে উল্লেখ করেছেন। তার কথায় ধরে নিয়েই বলা যায়, সামরিক আর্থিক বৃদ্ধির হিসেব করতে গেলে পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপি, ক্রয় ক্ষমতা, হ্যাপিনেস ইন্ডেক্স, মূল্যসূচক, বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি, আমদানি রপ্তানির মতো অনেকগুলো বিষয় হিসেবে রাখতে হয়। সেসব দিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশ অনেক উন্নতি করেছে ঠিকই। ওদের হ্যাপিনেস ইন্ডেক্স ভারতের 30% উপরে, সাক্ষরতার হার বেড়েছে, মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে, যা ভারতের চেয়ে অনেক বেশি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচকে কয়েক বছর আগে ভারত বাংলাদেশের চেয়ে মাত্র 2 ধাপ উপরে ছিল। এখন হয়তো সেই ব্যবধান বাংলাদেশ আরও কমিয়ে এনেছে। ওই প্রতিবেদনের তৃতীয়াংশে জানানো হয়, কোন দেশের মোট জিডিপি বৃদ্ধিকে সেই দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যাবে পার ক্যাপিটা জিডিপি বা মাথাপিছু উৎপাদন। সমন্বয় মতে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আবার গত 5 বছর তারা জিডিপি বৃদ্ধি 6 থেকে 8% মতো স্থিতিশীল জায়গায় ধরে রাখতে পেরেছে। স্বাভাবিকভাবেই পার ক্যাপিটা জিডিপি বেড়েছে। তাছাড়া বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি রপ্তানিমুখী, কিন্তু আমাদের অর্থনীতি স্বনির্ভরতা কেন্দ্রিক। আবার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার 80%-এরও বেশি আসে রেডিমেড পোশাক শিল্প থেকে।
হাসিনার জামানায় সেই শিল্পকে ধরে রাখা এবং নানা সুযোগ সুবিধা দিয়ে তার বৃদ্ধির পথ আরও প্রশস্ত করা হয়েছে। তার সঙ্গেই বেড়েছে অন্যান্য শিল্পও। শিল্পের অনুকূল পরিবেশ তৈরিতে গড়া হয়েছে শিল্প তালুক। তার মধ্যে সবচেয়ে বড় চট্টগ্রামের অদূরে মিরসরাই, সরকারিভাবে যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী। চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে পণ্য রপ্তানির সুবিধা, শিল্পোদ্যোগীর নানা সুবিধা, কম দামে পর্যাপ্ত শ্রমিকের যোগান, পানি, বিদ্যুৎ, কয়লার মতো কাঁচামালের সহজলভ্যতা, উন্নত যোগাযোগের মতো শিল্পের সহায়ক পরিবেশ থাকায় ভারত, চীন, জাপানের মতো দেশের শিল্পপতিদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে হাজার একর জমিতে গড়ে ওঠা মিরসরাই শিল্পনগরী। সেখানে 3 কোটি টাকা ব্যয়ে কারখানা তৈরি করেছে এশিয়ান পেইন্টস, দ্বিতীয় কারখানা করছে বার্জার পেইন্টস। শুধু ভারতীয় শিল্পে কারখানার জন্য সেখানে 1000 একর জমি নির্দিষ্ট করে ইন্ডিয়া স্পেশাল ইকোনমিক জোন তৈরির কাজ করছে আদানি পোর্ট। সাপুরজি পালজি, রিলায়েন্স, অনিল আম্বানি গ্রুপ বাংলাদেশে তৈরি করেছে বিদ্যুৎ কেন্দ্র। এর সঙ্গে চীন, জাপান, কোরিয়ার মতো দেশের বিনিয়োগ তো রয়েছেই। 2030 সালের মধ্যে বাংলাদেশ জুড়ে আরও 100টি শিল্প তালুক তৈরির পরিকল্পনা নিয়েছে হাসিনা সরকার। ওই প্রতিবেদনে জানানো হয়, উল্টো দিকে ভারতের আর্থিক বৃদ্ধিতে অস্থিরতা বেশি। অনেকের মতে তার অন্যতম কারণ দেশের অর্থনীতির আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক বেশি প্রসারিত। বিশ্বের কোনো প্রান্তে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়ে ভারতের আমদানি বাণিজ্যেও। অর্থনীতিবিদদের একাংশ মনে করেন, মোদী সরকারের নোটবন্দি এবং জিএসটি চালু করার সিদ্ধান্তেই অর্থনীতির ক্ষতি হয়েছে। ঢাকার একটি আর্থিক নীতি নির্ধারণ ও গবেষণা সংক্রান্ত সংস্থার কর্ণধার আহসান এইচ মনসুরের কথায়, আমাদের আর্থিক ব্যবস্থাপনা ভালো, ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র অর্থনীতির ক্ষেত্রে স্থিতিশীল। ভারত সেক্ষেত্রে অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে। মোদী সরকারের নোট বাতিল ও জিএসটির 2 সিদ্ধান্তে বাংলাদেশি অর্থনীতিবিদরাও আশ্চর্য হয়ে গিয়েছিলেন। সারা বিশ্বে বিদেশি বিনিয়োগে অগ্রগণ্য চীন, অথচ নয়াদিল্লি বেজিং সম্পর্ক আদায় কাজ কলায়। গালোয়ান পরবর্তী অধ্যায়ে তা আরও তিক্ত হয়েছে। থমকে গেছে পাইপলাইনে থাকা বহু চীনা বিনিয়োগ। আর চিরবৈরিতার কারণে গালোয়ানের মতো পরিস্থিতি হোক বা না হোক, চীন বিনিয়োগের ক্ষেত্রে ভারতকে সবসময় অনেক মেপে পা ফেলতে হয়। বাংলাদেশের ক্ষেত্রে সেই সব ছুতমার্গ বা বাধ্যবাধকতা নেই। ফলে বাংলাদেশে ঢালাও বিনিয়োগ করেছেন চীনা শিল্পপতিরা। জাপান, কোরিয়া, থাইল্যান্ডের বিনিয়োগকারীরা তো রয়েছেনই। এছাড়া ভারতের মতো জমি নিয়ে আন্দোলন বাংলাদেশে জোরালো না হওয়ায় জমির দাম তথা ক্ষতিপূরণও আকাশ ছোঁয়া নয়। দালাল বা ফরিয়াদের তেমন দাপট নেই। ভারতের তুলনায় পেট্রোল, ডিজেল, অন্যান্য জ্বালানির দামও কম। নদীমাতৃক বাংলাদেশে পানির অভাব নেই। পরিবেশ দূষণ সংক্রান্ত আইনও ভারতের মতো এতটা কড়া নয়। সাম্প্রতিক করোনাকালের পরিস্থিতিও ভারতের চেয়ে বাংলাদেশে ভালো। কোভিড সংক্রমণ অতটা তীব্র নয় দেশটিতে। বিশেষজ্ঞরা মনে করছেন, গত জুন মাসেই বাংলাদেশ সংক্রমণের শিখর পেরিয়ে গেছে। সেখানে ভারত অক্টোবরের মাঝামাঝি সর্বোচ্চ শিখর বেরিয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু পরিস্থিতি কি সত্যি ভারতের জন্য এতটা দুশ্চিন্তার বা বাংলাদেশের জন্য বিরাট অগ্রগতির ইঙ্গিত? বাংলাদেশি অর্থনীতিবিদের একাংশ একে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন। বিশ্বব্যাংকের অন্যতম প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেনের বক্তব্য, আমি লোকজনকে বলেছি যে এতে উদ্বাহু হয়ে নৃত্য করবেন না। ভারত আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে প্রসারিত হওয়ায় কোভিডের ধাক্কা বেশি হয়েছে বটে, কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের মোট রপ্তানি 84% কিন্তু আসে একটা শিল্প থেকেই, সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস, যা অর্থনীতির দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর। এই শিল্পে কিছু সমস্যা হলেই কিন্তু গোটা দেশের অর্থনীতি হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। অপরদিকে বাংলাদেশের অগ্রগতিকে স্বীকৃতি দিয়েও আইএমএফ এর পূর্বাভাসকে গুরুত্ব দিতে চান না সুমন মুখোপাধ্যায়। তার বক্তব্য, আইএমএফ আর্থিক বৃদ্ধি হিসেব করে বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের পরিসংখ্যানের ওপর। বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি রপ্তানিমুখী, কিন্তু আমাদের দেশের অর্থনীতি স্বনির্ভরতা কেন্দ্রিক। তাই সুবিধা হয়েছে বাংলাদেশের। তাছাড়া আইএমএফ নিজে কোনো সমীক্ষা করে না, সরকার যে তথ্য দেয় সেটাই বিশ্লেষণ করে পূর্বাভাস দেয়। মুশকিল হলো, ভারতীয় অর্থনীতির ভিত অনেকটাই মজবুত হয়েছে অসংযোগ ক্ষেত্রে। সেই বিরাট অংশের অবদানের হিসেব কিন্তু সরকারের কাছে নেই। সেই অংশ জুড়ালে কিন্তু বোঝা যাবে ভারতের অর্থনীতি অনেক মজবুত ভিতের উপর দাঁড়িয়ে। তাছাড়া পরিকাঠামো খাতে বিপুল বিনিয়োগ ও উন্নয়ন হয়েছে ভারতে। তার সুফল মিলতে 2-3 বছর সময় লাগবে। বিশ্বব্যাংক এই পরিকাঠামো উন্নয়নের পরিসংখ্যান থেকে জিডিপি বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করে, তাই অনেক বেশি গ্রহণযোগ্য। সেই বিশ্বব্যাংক কিন্তু মনে করছে 2021 অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি 10%-এর বেশি হতে পারে। বাংলাদেশের অগ্রগতিকে কোনোভাবেই খাটো করতে রাজি নন সুমন। তবে কোভিড পরিস্থিতি কেটে গেলে দ্রুত পট পরিবর্তন হবে বলে মনে করেন তিনি। ওই প্রতিবেদনে শেষ অংশে বলা হয়, আবার জাহিদ হোসেনের মতো বাংলাদেশের অনেক অর্থনীতিবিদ মনে করেন, কোভিডের জন্য একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে বটে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী নয়। পার ক্যাপিটা জিডিপির ছবি পাল্টাতে খুব বেশি সময় লাগবে না। অর্থাৎ হাতি এবং উইপোকা থাকবে তাদের নিজের জায়গাতে।